হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেন হলো, মোহাম্মদ বিন তুগলক দক্ষ ছিলেন কলা, সঙ্গীত, লিপিবিদ্যা আর দর্শন। মোহাম্মদ বিন তুগলক দক্ষ ছিলেন লিপিবিদ্যায়। মোহাম্মদ বিন তুগলক দক্ষ ছিলেন লিপিবিদ্যায়। তিনি ফার্সি, আরবি, তুর্কি এবং সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন। তিনি সুলেখক ছিলেন, ক্যালিগ্রাফি এবং কবিতার অনুরাগী ছিলেন। তিনি অত্যন্ত সুশিক্ষিত ছিলেন। যিনি আরবি ভাষায় ও- তিনি জ্যোতির্বিদ্যা, চিকিৎসা এবং ফার্সি এবং আরবি ভাষায় গভীর পণ্ডিত্য অর্জন করেছিলেন। তাহলে তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দিল্লি সুলতানি রাজত্বকাল সমাপ্ত হয় কত সালে? 1498, 1526, 1565, 1600 সালে। তাহলে মনে হবে 1526 সালে দিল্লি সুলতানের রাজত্বকাল সমাপ্ত হয়। পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সম্রাট বাবরের কাছে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি পরাজিত হয় ও মৃত্যুর মাধ্যমে এই সুলতানি শাসনের অবসান ঘটে এবং ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহলে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। আর দিল্লি সুলতানের শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কে দিল্লির 8জন সুলতানের রাজত্বকালের সাক্ষী ছিলেন? জিয়াসুদ্দিন বারুনি, শামসি সিরাজ আর আফিফ, মিনাস উস সিরাজ, আমির খসরু। তাহলে কে দিল্লির 8জন সুলতানের সাক্ষী ছিলেন? আমির খসরু। আমির খসরু ভারতের তোতা পাখি বলেও পরিচিত, সবাই জানেন। তাহলে পরবর্তী কোশ্চেন হলো, কোন সুলতান চালগানি বা 40 চক্রে স্থাপন করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, নাসিরুদ্দিন মাহমুদ। তা মনে রাখবে, ইলতুৎমিশ চালগানি বা 40 চক্র প্রবর্তন করেন। আর ইলতুৎমিশের সময়কাল ছিল 1211 থেকে 1236। তিনি তার বিশ্বস্ত 40 জন তুর্কি কৃতদাস ও অভিজাতদের নিয়ে এই শক্তিশালী গোষ্ঠী গঠন করেছিলেন, যা প্রশাসনিক ও সামরিক বাহিনীতে সুলতানের ক্ষমতা সুসংহত করতে সাহায্য করত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে তুগলা দিল্লির নিকট তুগলক তুগলকাবাদ শহরের পত্তন করেন ফিরোজ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসুদ্দিন তুগলক আর তুগলক শাহ। তাহলে মনে রাখবে, দিল্লির নিকট তুগলকাবাদ শহরের পত্তন করেন গিয়াসুদ্দিন তুগলক। এই গিয়াসুদ্দিন তুগলক, যিনি গাজী মালিক নামেও পরিচিত ছিলেন, গাজী মালিক নামে পরিচিত, 1321 সালে তুগলকাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন। তাহলে 1321 খ্রিস্টাব্দে, 1321 খ্রিস্টাব্দে, 1321 খ্রিস্টাব্দে তুগলকাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন। তিনি মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য এবং দিল্লি সালতানাতের তৃতীয় ঐতিহাসিক শহর হিসাবে এই সুরক্ষিত দুর্গ ও শহরটি নির্মাণ করেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো, কোন সুলতান
ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী হিসাবে নিয়োগ করেন আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বলবন, গিয়াসুদ্দিন তুগলক। তা মনে রাখবে, মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী হিসাবে নিয়োগ করেন। বিখ্যাত মরক্কান পরিব্রাজক ইবন বতুতা দিল্লির প্রধান কাজী বা বিচারক পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি 1343 থেকে 1342 সালের মধ্যে ভারতের অবস্থানকালে এই উচ্চ পদে 8 বছর এই দায়িত্ব সামলেছেন। দীর্ঘ 8 বছর এই দায়িত্ব সামলেছেন, 1333 থেকে 1342, দীর্ঘ 8 বছর এই দায়িত্ব সামলেছেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে রূপার মুদ্রা টঙ্কা চালু করেন কে? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, বৈরাম খান। তা মনে রাখবে, ইলতুৎমিশ রূপার মুদ্রা টঙ্কা এই মুদ্রা চালু করেন। তিনি 171 মন্বন্তর 175 গৈন ওজনের রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতাল প্রবর্তন করেন করে মুদ্রা ব্যবস্থায় সংস্কার আনেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বিখ্যাত কোহিনূর হীরা উৎপাদিত হয়েছিল যে খনি থেকে? উড়িষ্যা, ছোটনাগপুর, বিজাপুর, গোলকোন্ডা। তাহলে গোলকোন্ডা থেকে আমাদের বিখ্যাত কোহিনূর হীরা গোলকোন্ডা খনি থেকে হয়েছিল। বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কৃষ্ণা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক কোল্লুর খনি উৎপাদিত হয়েছিল। গোলকুন্ডা অঞ্চলের অন্তর্ভুক্ত এই খনি ত্রয়োদশ শতাব্দীতে এই হীরা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিম্নলিখিত রাজবংশগুলি কালক্রমে সাজাও। খলজি বংশ, লোদি বংশ, তুগলক বংশ। তাহলে প্রথমে খলজি বংশ এসেছিল, তারপর তুগলক বংশ এসেছিল, তারপর লোদি বংশ এসেছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যদি বলে মধ্যযুগের ভারতীয় শাসকদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তাহলে এখানে ফিরোজ তুগলক কৃতদাসের জন্য একটি পৃথক দপ্তর স্থাপন করেছিলেন, এই বিবৃতিটি সঠিক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে নিম্নলিখিত কোন সুলতান ইকতা ব্যবস্থার অবসান ঘটান? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ তুগলক, ফিরোজ তুগলক, বলবন। তাহলে আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থার অবসান ঘটান। দিল্লি সালতানাতের সুলতান আলাউদ্দিন খিলজি ইকতা ব্যবস্থার, বিশেষ করে ক্ষুদ্র ইকতা অবসান ঘটিয়েছিলেন। তিনি ছোট ছোট জায়গির বা ইকতাগুলো বাতিল করে সেগুলোকে সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে খলিশা জমি নিয়ে আসেন। এই পদক্ষেপটি তার প্রশাসনিক ও কৃষি সংস্কারের অংশ ছিল। আর সুলতান ইলতুৎমিশ এই ব্যবস্থা চালু করেছিলেন, ইকতা ব্যবস্থা চালু করেছিলেন ইলতুৎমিশ। কিন্তু যদি বলে ইকতা ব্যবস্থার অবসান কে ঘটান, তাহলে বলবে আলাউদ্দিন খিলজি। আলাই দরবাজা কে নির্মাণ করেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। তাহলে মনে রাখবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন দরবাজা আলাই দরবাজা নির্মাণ করেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? জুনা উলগু খা, গাজী মালিক, আলী গুরসাপ্পা। তাহলে মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খা বা ফখরুদ্দিন জাওনা খান। তিনি গিয়াসুদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন এবং 1325 সালে সিংহাসন আরোহণের পর সুলতান মোহাম্মদ বিন তুগলক নাম ধারণ করে। তাহলে তিনি 1325 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন। 1325 খ্রিস্টাব্দে
তেরোশো শাসনকাল 1325 থেকে 1331, 1325 থেকে 1331 খ্রিস্টাব্দ অব্দি তার শাসনকাল ছিল। রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদের স্থানান্তর এবং প্রতীকী মুদ্রা প্রবর্তনের জন্য ইতিহাসে বিশেষভাবে পরিচিত অন্যান্য নাম শাহজাদা ফখর মালিক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সুলতানি যুগে ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ ছিল চৌধুরী, রাওয়াত, মালিক, পটোয়ারি। তার সবচেয়ে সুলতানি যুগে ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ ছিল চৌধুরী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সেনাবাহিনীতে দাগ বা হুলিয়া প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বার্মান, ফিরোজ শাহ তুগলক। তা আলাউদ্দিন খিলজি সেনাবাহিনীতে দাগ বা হুলিয়া প্রথার প্রবর্তন করেন। আর 1296 থেকে 1316 সাল, 1296 থেকে 1316 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত আলাউদ্দিন খিলজি ছিলেন। সেনাবাহিনীতে দাগ মানে ঘোড়ার গায়ে দাগ দেওয়া হতো ও হুলিয়া সৈনিকদের দৈহিক বিবরণ লিপিবদ্ধ করা হতো প্রথার প্রবর্তন করেন। তিনি সেনাবাহিনীর দুর্নীতি দূর করতে এবং একটি শক্তিশালী কেন্দ্রীয় বাহিনী গঠন করতে এই কঠোর ব্যবস্থা চালু করেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন সুলতান দুর্ভিক্ষ বিধি জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষের ত্রাণ সরবরাহ করতেন বা ফেমিনিন কোড? বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক। তাহলে ফিরোজ তুগলক। মোহাম্মদ বিন তুগলক দুর্ভিক্ষ বিধি জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষের ত্রাণ সরবরাহ করতেন। দিল্লি সুলতানাতের সুলতানির অন্যতম সুলতান, দিল্লি সুলতানির অন্যতম সুলতান মোহাম্মদ বিন তুগলক প্রথম দুর্ভিক্ষ বিধি প্রণয়ন করেন। তার রাজত্বকালে দোয়াব অঞ্চলের দুর্ভিক্ষের সময় তিনি আক্রান্ত মানুষের জন্য ত্রাণ এবং কৃষকের জন্য সন্ধ্যার বা কিসিনি ব্যবস্থা চালু করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের সুলতান ছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দিল্লির সুলতানি আমলে বারিদ কাদের বলা হতো? কারিগরি শ্রেণী, দেহরক্ষী, উজির, গুপ্তচর। তাহলে গুপ্তচরদেরকে বারিদ বলা হতো। দিল্লি সুলতানি আমলে দিল্লি সুলতানি বারিদ বলা হতো রাষ্ট্রীয় গোয়েন্দা বা গুপ্তচরদের। এরা দিওয়ান ই বারিদ বা গোয়েন্দা বিভাগের অধীনে কাজ করতেন এবং সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর, গোপন সংবাদ বা বার্তা সুলতানের কাছে পৌঁছে দিতেন। বারিদ ই মুমালিক ছিলেন এই গুপ্তচর ও সংবাদ সরবরাহের বিভাগের প্রধান। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে একটি সুলতানি যুগের এককটি মুঘল যুগে জায়গিরের সমান ছিল। ইনাম, খালিসা, ইকতা, ওয়াফ। তাহলে ইকতা। সুলতানি যুগের ইকতা অবস্থা ছিল মুঘল যুগের জায়গির প্রথার সমতুল্য ছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলেছে কে মোহাম্মদ বিন তুগলকের রাজ্যকে হিন্দ বা সিন বলেছেন? জিয়াউদ্দিন বারুনি, আব্দুল মালিক ইসামি, ইবন বতুতা, বিন আহমেদ সিরিন্দ। ইবন বতুতা। ইবন বতুতা। ইবন বতুতা বিখ্যাত মরক্কোর পরিব্রাজক ইবন বতুতা তার বিখ্যাত ভ্রমণ কাহিনী রিহলা মোহাম্মদ বিন তুগলকের রাজ্যকে হিন্দ ও সিন্ধ বলে উল্লেখ করেছেন। তিনি সুলতানের শাসনামলের অন্যতম প্রধান উৎস হিসাবে পরিচিত এবং এবং তার বর্ণনায় এই টার্মিনোলজিতে ব্যবহৃত হয়েছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন সুলতান কুতুব মিনারের পঞ্চম তল বা পাঁচতলা নির্মাণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি।
তাহলে ফিরোজ শাহ তুগলক, দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক, দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক কুতুব মিনারের পঞ্চম তথা সর্বশেষ তলাটি নির্মাণ করেছিলেন 1338 থেকে 1368 থেকে 1386 খ্রিস্টাব্দের দিকে বজ্রপাতে মিনারের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলে তিনি সেটি মেরামত করেন এবং পঞ্চম তলাটি সংযোজন করেন। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।